আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এদিকে বৈষম্য তৈরি করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব বলছেন মান্না। জানাবো মন্ত্রী এমপিরা সভা বিচোর বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। গুম সংক্রান্ত তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, তা পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানানো হয়। প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব। বৈষম্য তৈরি করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এরকম দেশ আমরা চাইনি যে দেশের দাবি আদায় করার জন্য আন্দোলন করা লাগে, রাস্তায় বসে থাকতে হয়। তিনি বলেন, আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছেন না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে, তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। আমরা যে 42টা দল মিলে আওয়ামী সরকারকে পতন ঘটিয়েছি, সেই দলগুলো আমাদের সঙ্গে আছে। মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এই সরকারকে সমর্থন করেছি, তার মানে এই নয় আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি 1 বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত 15 বছর যেই দল দেশ পরিচালনা করেছে তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা করতাম, কিন্তু বর্তমানে যারা উপদেষ্টাদের মধ্যে আছেন তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন, এই দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরা জাতির বিবেক, তাদের বিষয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। তারা চায় মন্ত্রণালয় থেকে কেউ এসে তাদের সঙ্গে কথা বলুক, তাদের যা দাবি তা শুনুক। আপনাদের কোনো কথা থাকলে তাও বলুন, তাদের ন্যায্য দাবির বিষয়ে পদক্ষেপ নিন। রাস্তায় যদি শিক্ষক থাকে তাহলে আপনাদের কোনো মান থাকে না, দেশের কোনো মান থাকে না। সুতরাং যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন তত ভালো। মন্ত্রী এমপিরা সভা বিচোর বলছেন চরমোনাই পীর। চোর 2 প্রকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আমাদের দেশে যারা এমপি মন্ত্রী রয়েছেন, এরা যে আমাদের জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠান, এরা হচ্ছেন স্বভাবী চোর। অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নেই, কিন্তু ইসলাম বলছে স্বভাবী চোরদের হাত কেটে দাও। আজ বাংলাদেশে যদি একটি স্বভাবী চোরের হাত কেটে দেন, দেখবেন যুগ যুগ ধরে আর চুরির প্রবণতা থাকবে না। তিনি আরো বলেন, যে খেতে পারে না মরণাপন্ন, নিরুপায় হয়ে চুরি করেছে তাকে অভাবী চোর বলে। আর স্বভাবী চোরের কোনো দিক থেকেই কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরেও চুরি করে। আমাদের দেশে একজন বড় ধনী ছিল, সে কিন্তু বিদেশে গিয়ে এক জায়গায় চুরি করেছিল। এটা কিন্তু আমাদের অনেকের জানা আছে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সব ক্ষেত্রে বাই দা আল্লাহ, ফর দা আল্লাহ, অব দা আল্লাহ। যে নিজেকে মুসলমান দাবি করবে তাকে এটা মানতেই হবে। আর অন্যান্য যে স্বজাতিরা রয়েছেন তারাও সৃষ্টিকর্তাকে মানবেন, অনেকাংশে বিভিন্ন কায়দায় সম্পৃক্ততার মাধ্যমে। অনেকে আমরা ইসলামী আইনের কথা শুনলে ভয় পাই। ইসলামে এমন কোন নীতি আদর্শ আছে যেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়? ইসলাম কি সব চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে? এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার। তিনি বলেন, আমরা পরিষ্কার বলছি, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। 53 বছরের স্বাধীনতায় যারা আমাদের দেশটা পরিচালনা করেছিল, তামাম দুনিয়ার মধ্যে 1 বার 2 বার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে আমাদের ফার্স্ট বানিয়েছিল। এই চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে। 53 বছর আমরা শান্তি তালাশ করেছি, কিন্তু শান্তির লেশও আমরা দেখিনি। আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমরা পরকালকে বিশ্বাস করি। অন্যান্য ধর্মাবলম্বীরাও আল্লাহকে বিশ্বাস করে। সেই হিসেবে সৃষ্টি যার, আইন হবে তার। আমি আইনজীবীদের বলবো, আপনারা যে লড়াই করবেন সেটা যেন ন্যায়ের পক্ষে থাকে। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসা স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, তারা কিছু শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবে। সমস্যার সমাধানে করণীয় নির্ধারণ করতে হবে, কিন্তু গুরুদায়িত্ব ভবিষ্যৎ নির্বাচিত সরকারের, রাজনৈতিক সরকারের। তাদেরই কাঠামোগত পরিবর্তন আনতে হবে। অধ্যাপক রেহমান সোবহান তার বক্তব্যে ঋণ খেলাপি, অর্থ পাচার, ব্যাংক ব্যবস্থার দুরবস্থা সহ দেশের অর্থনীতির নানা দুর্বল দিকের কথা উল্লেখ করে বলেন, এর কোনোটিই নতুন নয়, দীর্ঘদিন ধরে চলে এসেছে। বিগত 16 বছরের জবাবদিহি না থাকায় সমস্যাগুলো আরো ঘনীভূত হয়েছে। বিগত সরকারের অপশাসন ঋণ খেলাপির বিষয়টি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসেবে কোনো ভূমিকা রাখতে পারেনি। পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানের আরেক বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঋণ খেলাপিরা যাতে আগামী নির্বাচনে মনোনয়ন না পায় তা নিশ্চিত করার চেষ্টা করবে তার দল। ক্ষমতায় এলে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে তিনি বলেন, 2 বছর আগেই তারা এই বিষয়ে জনগণের সামনে 31 দফা প্রতিশ্রুতি তুলে ধরেছেন। এতে তারা অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর গণঅভ্যুত্থানের ফলে মানুষের একটি তীব্র আকাঙ্ক্ষা জন্মেছে। তারা পরিবর্তন চায়। জনগণ সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এই প্রত্যাশা পূরণ করা বেশ কঠিন। এজন্য রাজনীতিতে কাঠামোগত কিছু পরিবর্তনের সুপারিশ এসেছে সংস্কার কমিটির পক্ষ থেকে। মির্জা ফখরুল বলেন, বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করতে চায়। যারা নির্বাচন করবে না কিন্তু দেশের উন্নয়নে সহযোগিতা করতে পারেন, তাদের দ্বিতীয় বা উচ্চ কক্ষে নিয়ে আসার চিন্তা রয়েছে। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে। নির্বাচনে যারা আসবেন এবং আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। ক্ষমতায় গেলে বিএনপি সংস্কার কার্যক্রমে করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই ক্ষেত্রে সন্দেহ অমূলক নয়, তবে পারবো না এই কথা বলা যাবে না, চেষ্টা করতে হবে। আমরা জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ। অনেকেই আশা করছে 6 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার সব পেয়ে যাবে, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। তাই বিএনপি নির্বাচনে বেশি জোর দিচ্ছে। সংস্কারের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে 6 মাস সময় দিচ্ছে। এই সময়টা কতটুকু যৌক্তিক? অধ্যাপক রেহমান সোবহানের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা তাদের রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদী কোনো গোষ্ঠী আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দল হিসেবে এই বিষয়ে তারা কিছু বলতে চান না। অর্থনীতিবিদ অধ্যাপক সেলিম রায়হান মির্জা ফখরুলের কাছে জানতে চান, বিএনপি কি নিশ্চয়তা দিতে পারে অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে না? এর জবাবে ফখরুল ইসলাম বলেন, অতীতের সব অভিজ্ঞতা তাদের রয়েছে। এর আলোকেই তারা পরিকল্পনা গ্রহণ করছেন। দ্রুত নির্বাচন সংক্রান্ত এক সমন্বয়কের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে একটি নির্বাচনকালীন সরকারই সমস্যাগুলোর সমাধান করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, যেসব প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা গণঅভ্যুত্থান করেছিল তার কোনো কিছুই পূরণ হয়নি। শেখ হাসিনা সরকার টাকা ছাপিয়ে মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারও টাকা ছাপিয়েছে। জিনিসপত্রের বাড়তি দামের মানুষ যখন মারাত্মক চাপে, তখন সরকার ভ্যাট ও শুল্ক বাড়িয়ে জনগণের পকেট থেকে 12,000 কোটি টাকা বের করে নেওয়ার তালে রয়েছে। তৃতীয় অধিবেশনে অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনায় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর রওনক জাহান প্রশ্ন তোলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের শক্তিশালী চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে বর্তমান সরকার? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে তারা প্রভাব খাটায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এই অধিবেশনে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, সংস্কারের প্রয়োজনীয়তার কথা অনেক বলা হয়, অথচ বর্তমান সরকারের সময়ও সংস্কারের তেমন কিছু দেখা যাচ্ছে না। তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি আছে। সংসদ সদস্য হতে 300 কোটি টাকা লাগে। এই টাকা তারা কেন খরচ করেন? এর উত্তরে সব জবাব হয়ে রয়েছে। সংসদ সদস্য হতে 300 কোটি টাকা লাগে। এই টাকা তারা কেন খরচ করেন? এর উত্তরে সব জবাব রয়েছে। তিনি বলেন, বিনা টাকায় এমপি হওয়ার সুযোগ করে দেওয়া দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।